Pharmacodynamics. Define pharmacodynamics. This is the branch of pharmacology which deals with the biochemical and physiological effect of drugs and their mechanism of action. অর্থাৎ এটা ড্রাগের বায়োকেমিক্যাল এবং ফিজিওলজিক্যাল ইফেক্ট নিয়ে কাজ করবে। নাও mechanism of drug action. Process by which drug acts on specific mechanisms to non-specific mechanisms. Specific mechanisms. Drugs may act by two ways. Specific mechanisms. Drugs go to the specific site, bind with the receptor, and form a drug receptor complex, or the drug receptor complex, which causes the desired drug actions. Most of the drugs act by these mechanisms. অর্থাৎ অধিকাংশ ড্রাগে এই মেকানিজমে কাজ করবে, যেমন রিসেপ্টর মেকানিজম, এনজাইম মেকানিজম, আয়ন চ্যানেল মেকানিজমস, ক্যারিয়ার মেকানিজমস। নন স্পেসিফিক মেকানিজমস. ইন নন স্পেসিফিক মেকানিজমস দি ড্রাগস ডোন্ট বাইন্ড টু দ্য স্পেসিফিক রিসেপ্টর, অর্থাৎ এখানে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না। ড্রাগস অ্যাক্ট ইন থ্রি ওয়েজ: বাই অল্টারিং ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ সেলস, অর্থাৎ সেলের ফিজিওকেমিক্যাল প্রপার্টি চেঞ্জ করার মাধ্যমে; বাই ডিরেক্ট কেমিক্যাল ইন্টারাকশন, সরাসরি কেমিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে; বাই ফিজিক্যাল মিনস। নন স্পেসিফিক মেকানিজমস ফর ভাইবা। নন স্পেসিফিক মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন, তাহলে তিনভাবে এটা হয়: বাই অল্টারিং ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ সেলস, বাই ডিরেক্ট কেমিক্যাল ইন্টারাকশন, বাই ফিজিক্যাল মিনস। এক, বাই অল্টারিং ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ সেলস। এ, বাই স্টপিং দ্য স্ট্রিমিং অর রোলিং মুভমেন্ট অফ দ্য সেল সাইটোপ্লাজম, অর্থাৎ সেলের সাইটোপ্লাজমের যে রোলিং মুভমেন্ট আছে এটা স্টপ করার মাধ্যমে। এক্সাম্পল, অ্যানেস্থেটিক ড্রাগস এন্টার ইন্টু দ্য রেটিকুলার সিস্টেম অফ ব্রেনের রেটিকুলার সিস্টেম প্রবেশ করবে, সাইটোপ্লাজমিক স্ট্রিমিং স্টপ করে দিবে, তাহলে এটা হবে না অ্যানেস্থেশিয়া অফ দ্য পেশেন্ট, তাহলে পেশেন্টটা অজ্ঞান হয়ে যাবে। বি, বাই স্টেবিলাইজেশন অফ সেল মেমব্রেন, সো নো আয়ন এক্সচেঞ্জ, তাহলে সেল মেমব্রেনটাকে স্টেবিলাইজ করবে, কোনো আয়নের আর এক্সচেঞ্জ হবে না, অর্থাৎ কোনো আয়ন ভিতরে ঢুকবে না, কোনো আয়ন বাইরেও বের হবে না। সি, বাই লোয়ারিং সারফেস টেনশন, সেলের সারফেস টেনশন এটা চেঞ্জ করে ফেলবে, কমাই ফেলবে। বাই ইনহিবিটিং এনার্জি প্রোডাকশন অর ইউটিলাইজেশন অফ সেল, অর্থাৎ এনার্জি প্রোডাকশন এটা বাধা দেবে, অথবা সেল সেটা ব্যবহার করতে পারবে না। দুই, বাই ডিরেক্ট কেমিক্যাল ইন্টারাকশন, এ নিউট্রালাইজেশন। এক্সাম্পল, অ্যান্টাসিডস ডিরেক্টলি ইন্টারাক্ট উইথ দ্য গ্যাস্ট্রিক HCl, তাহলে অ্যান্টাসিড সরাসরি গ্যাস্ট্রিক HCl এর সাথে কাজ করবে এবং নিউট্রালাইজ দ্য অ্যাসিড, এবং অ্যাসিডটাকে নিউট্রালাইজ করবে, তাহলে অ্যান্টাসিড প্লাস HCl, তাহলে HClটাকে নিউট্রালাইজ করবে। দেন প্রোটামিন সালফেট, এটা হলো পজিটিভ চার্জ, ডিরেক্টলি ইন্টারাক্ট উইথ হ্যাপারিনটা হলো নেগেটিভ চার্জ, অ্যান্ড নিউট্রালাইজ দ্য অ্যাকশন অফ হ্যাপারিন, তাহলে প্রোটামিন সালফেট হ্যাপারিনের অ্যাকশনটাকে নিউট্রালাইজ করবে। বি, কিলেশন, অ্যান্টাসিডস কিলেট টেট্রাসাইক্লিন, অর্থাৎ অ্যান্টাসিড টেট্রাসাইক্লিনের সাথে রিলেশন বিক্রিয়া দেবে। সি, অ্যান্টিকোয়াগুলেন্টস, যেমন অক্সালেট, EDTA, সাইট্রেট, এই অ্যান্টিকোয়াগুলেন্টসগুলো ট্র্যাপ করবে, ব্লাডের ক্যালসিয়াম আয়নকে ট্র্যাপ করবে। দেন নো কোয়াগুলেশন অফ ব্লাডে কোনো কোয়াগুলেশন আর হবে না। 3 নম্বর, বাই ফিজিক্যাল মিনস পাঁচটা আছে, যেমন বাই অসমোসিস, বাই অ্যাবজর্পশন বাই ইমোলিয়েন্ট অ্যান্ড ডিমালসেন্ট অ্যাকশন, বাই ম্যাস অফ ড্রাগ রেডিও অ্যাক্টিভিটি। বাই অসমোসিস, পারজেটিভস, যেমন মিল্ক অফ ম্যাগনেশিয়া ইজ এ পারজেটিভ। মিল্ক অফ ম্যাগনেশিয়া আর ম্যাগনেশিয়াম সালফেট, এটা দুইটা আয়নে বিভক্ত হবে, ম্যাগনেশিয়াম আয়ন এবং সালফেট আয়ন। এর মধ্যে সালফেট আয়নটা অসমেটিক্যালি অ্যাক্টিভ, বা সবগুলোই অসমেটিক্যালি অ্যাক্টিভ। দিস আয়নস অ্যাট্রাক্ট ওয়াটার ফ্রম ফুড অ্যান্ড ইন্টেস্টিনাল ওয়াল অ্যান্ড ফর্ম ওয়াটার জ্যাকেট, তাহলে এগুলো কী করবে, ওয়াটারকে অ্যাট্রাক্ট করবে এবং ওয়াটার জ্যাকেট তৈরি করবে। এর ফলে কি, লার্জার একটা বড় একটা মলিকুল তৈরি হবে, স্ট্রেস দ্য ইন্টেস্টাইনকে স্ট্রেস করবে, পেরিস্টালসিস বৃদ্ধি পাবে, এর ফলে ডিফিকেশন হবে। এরপরে অসমোটিক ডাইউরেটিক্স, ম্যানিটল ইজ ফিল্টার্ড বাই গ্লোমেরুলাস, তাহলে গ্লোমেরুলাস, নেফ্রনে যে গ্লোমেরুলাস আছে এটা দিয়ে ম্যানিটলটা ফিল্টার্ড হবে। নট অ্যাবজর্ব এটা হবে না। রিটেইন লার্জ নাম্বার অফ ওয়াটার ইন দ্য রেনাল টিউবিউলস অ্যাজ ইট ইজ অসমোটিক্যালি অ্যাক্টিভ, এটা কী করবে, অনেক পানি ধারণ করবে রেনাল টিউবিউল। এক্সিডেড উইথ লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, তাহলে এটা লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার সহকারে এটা কী হবে, এক্সিডেড হবে, তাহলে এটা হলো ডাইউরেসিস। বি, বাই অ্যাবজর্পশন, অ্যাক্টিভেটেড চারকোল অ্যাবজর্বস অ্যালকালয়েড পয়জনস, তাহলে অ্যালকালয়েড পয়জনস এই ফরেনসিকে আমরা করেছি, তাহলে চারকোল এটা কী করবে, অ্যাবজর্ব করবে। সি, বাই এমোলিয়েন্ট অ্যান্ড ডিমালসেন্ট অ্যাকশন, তাহলে ম্যাগনেশিয়াম ট্রাইসিলিকেট ইন পেপটিক আলসার ডিজিজ। ডি, বাই ম্যাস অফ ড্রাগ বাল্ক লাক্সেটিভ, রেডিও অ্যাক্টিভিটি, এটার মাধ্যমে কাজ করবে হলো আয়োডিন 131। নাও স্পেসিফিক মেকানিজম,
দুইটা মেকানিজমের মধ্যে নন স্পেসিফিক করে ফেলছে, এখন স্পেসিফিক মেকানিজম বেশ গুরুত্বপূর্ণ। টার্গেট প্রোটিনস ফর ড্রাগ বাইন্ডিং অর মলিকুলার টার্গেটস অফ ড্রাগ অ্যাকশন। তাহলে কী কী আছে? রাইস পিএস, আরতে হচ্ছে রিসেপ্টরস, আইতে আয়ন চ্যানেলস, সিতে ক্যারিয়ার প্রোটিনস, ইতে এনজাইমস, পি ফর প্লাজমা প্রোটিন, এসতে স্ট্রাকচারাল প্রোটিন সাচ অ্যাজ টিউবুলিন। নাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হলো রিসেপ্টর, রিসেপ্টরের ডেফিনেশন, ক্লাসিফিকেশন অফ দ্য রিসেপ্টর। তাহলে রিসেপ্টর কী? অনেকবার আসছে ডেফিনেশন, রিসেপ্টরস আর স্পেশালাইজড টার্গেট ম্যাক্রোমলিকুলস। তাহলে এগুলো বিশেষ টার্গেট ম্যাক্রোমলিকুলস, ম্যাক্রো অর্থাৎ এগুলো সাইজ অনেক বড় হবে। টু হুইজ ড্রাগ বাইন্ড, যার সাথে ড্রাগ বাইন্ড করবে, অ্যান্ড ইনিশিয়েট ইভেন্টস লিডিং টু অল্টারেশনস ইন, এবং এমন ইভেন্টসগুলো ইনিশিয়েট করবে যেগুলো অল্টারেশনস ইন বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল অ্যাক্টিভিটি অফ এ সেলস অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য ফাংশন অফ অ্যান অর্গান। তাহলে আবার যদি বলি, তাহলে ড্রাগস রিসেপ্টরস আর স্পেশালাইজড টার্গেট ম্যাক্রোমলিকুলস টু হুইচ ড্রাগস আর বাইন্ড। তাহলে এখানে বাইন্ড করবে, অ্যান্ড ইনিশিয়েট ইভেন্টস লিডিং টু অল্টারেশনস ইন বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল অ্যাক্টিভিটি অফ সেল অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য ফাংশন অফ অ্যান অর্গান। নাও ক্লাসিফিকেশন অফ রিসেপ্টরস। তাহলে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে রিসেপ্টরগুলোকে ভাগ করা হয়, যেমন অ্যাকর্ডিং টু লোকেশন, তারপর অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি, এবং অ্যাকর্ডিং টু রিসেপ্টর মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন or receptor effector linkage। তাহলে এক নম্বর অ্যাকর্ডিং টু লোকেশন, রিসেপ্টরস আর অফ থ্রি টাইপস। একটা হলো মেমব্রেন অর সেল সারফেস রিসেপ্টরস, সাইটোপ্লাজমিক রিসেপ্টরস, নিউক্লিয়ার রিসেপ্টরস। তাহলে একটা হলো মেমব্রেন অর সেল সারফেস, তাহলে যেগুলো মেমব্রেন অথবা সেল সারফেস এখানে কাজ করে, যেমন আলফা এবং বিটা অ্যাড্রেনোসেপ্টরস, কলিনার্জিক রিসেপ্টরস, ইনসুলিন রিসেপ্টরস। সাইটোপ্লাজমিক রিসেপ্টরস, যেটা সাইটোপ্লাজম এখানে কাজ করবে, স্টেরয়েড হরমোন রিসেপ্টরস, তাহলে এগুলো হচ্ছে সাইটোপ্লাজমিক। নিউক্লিয়ার রিসেপ্টরস, এগুলো হলো থাইরয়েড হরমোন রিসেপ্টরসগুলো, নিউক্লিয়ার রিসেপ্টর, এগুলো নিউক্লিয়াসের এখানে কাজ করবে। অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি, প্রাইমারি অর স্পেসিফিক রিসেপ্টর, সেকেন্ডারি অর নন স্পেসিফিক বা সাইলেন্ট অর ডেড রিসেপ্টর, ফিজিওলজিক্যাল অর ফার্মাকোলজিক্যাল অর অ্যাক্টিভ রিসেপ্টরস। ড্রাগস সিলেক্টিভলি কম্বাইন উইথ দিস রিসেপ্টর অ্যান্ড প্রডিউস অ্যাকশন। তাহলে ড্রাগস সিলেক্টিভলি, এগুলো সিলেক্টিভ রিসেপ্টরের, এগুলো হচ্ছে সিলেক্টিভলি কম্বাইন দিস রিসেপ্টর অ্যান্ড প্রডিউস অ্যাকশন। দে আর অনলি 1 to 2%, তাহলে সিলেক্টিভ রিসেপ্টর খুবই কম, 1 to 2%। এক্সাম্পল কলিনার্জিক রিসেপ্টর, আলফা এবং বিটা রিসেপ্টরস, হিস্টামিন রিসেপ্টরস। স্পিয়ার রিসেপ্টর বা ডিজার্ভ রিসেপ্টর, অ্যানাটমিক্যাল অ্যান্ড ফাংশনাল, দিস রিসেপ্টরস আর সেম অ্যাজ ফিজিওলজিক্যাল অ্যান্ড ফার্মাকোলজিক্যাল রিসেপ্টরস, বাট দে ডু নট অ্যাক্ট নর্মালি, এগুলো স্বাভাবিকভাবে কাজ করে না। দে কাম ইনটু অ্যাকশন অনলি হোয়েন ফার্মাকোলজিক্যাল রিসেপ্টরস আর এক্সস্টেড অর ব্লকড, অর্থাৎ এগুলো তখনই কাজ করবে যখন এই যে এক নম্বর যে ফার্মাকোলজিক্যাল রিসেপ্টর, এগুলো ব্লক হয়ে যাবে অথবা এদের কাজ থেমে যাবে। নেক্সট, সেকেন্ডারি অর নন স্পেসিফিক অর সাইলেন্ট ডেড রিসেপ্টরস। ড্রাগস বাইন্ড উইথ দিস রিসেপ্টরস উইথাউট প্রডিউসিং এনি রেসপন্স, তাহলে কোনো রেসপন্স ছাড়া এগুলো বাইন্ড করবে। যেমন প্লাজমা প্রোটিনস আর দিস কাইন্ড অফ রিসেপ্টর, তাহলে প্লাজমা প্রোটিনগুলো হলো এদের স্পেসিফিক নন স্পেসিফিক রিসেপ্টরস। অ্যানি ড্রাগস ক্যান কম্বাইন উইথ দিস রিসেপ্টর, যে কোনো ড্রাগে এগুলোর সাথে কম্বাইন করতে পারে। সো দিস রিসেপ্টরস আর কল্ড নন স্পেসিফিক। তাহলে স্পেসিফিক বা প্রাইমারি রিসেপ্টর এগুলো ছিল সিলেক্টিভ, আর এগুলো হচ্ছে অ্যানি ড্রাগস, যে কোনো ড্রাগই হচ্ছে বাইন্ড করতে পারে। দি ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স, অর্থাৎ এই যে ড্রাগ রিসেপ্টর যে কমপ্লেক্স ইজ ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ বা ইনার্ট, তাহলে এটা হচ্ছে ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয়, অ্যান্ড ডাজ নট প্রডিউস অ্যান অ্যাকশন, এবং কোনো অ্যাকশন তৈরি করে না। সো দ্য রিসেপ্টরস আর কল সাইলেন্ট অর ডেড, তাহলে এই রিসেপ্টরগুলোকে বলা হয় সাইলেন্ট রিসেপ্টর বা ডেড রিসেপ্টর, মৃত। The receptors act only as storehouse of drugs and prolong their pharmacological effects, তাহলে এগুলো ড্রাগের স্টোর হাউস হিসেবে কাজ করে এবং যে ড্রাগের ফার্মাকোলজিক্যাল ইফেক্টটাকে দীর্ঘায়িত করবে। 3 নম্বর সি, এটা রিসেপ্টরকে কিসের ভিত্তি করে ভাগ করা হয়? অ্যাকর্ডিং টু রিসেপ্টর মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন আর রিসেপ্টর ইফেক্টর লিঙ্কেজ। তাহলে এটার উপর ভিত্তি করে আবার দুই রকমের, একটা হলো ক্লাসিক্যাল বা ফিজিওলজিক্যাল রিসেপ্টর, একটা হলো নন ক্লাসিক্যাল রিসেপ্টরস। তাহলে ক্লাসিক্যাল রিসেপ্টরস, দি রিসেপ্টরস ফর হুইচ লিগ্যান্ডস আর ফিজিওলজিক্যাল অর এন্ডোজেনাসলি প্রেজেন্ট ইন আওয়ার বডি। তাইলে যে রিসেপ্টরগুলোর জন্য লিগ্যান্ডগুলো ফিজিওলজিক্যাল আর এন্ডোজেনাসলি আমাদের বডিতে থাকবে, এগুলোকে বলা হয় ক্লাসিক্যাল রিসেপ্টর। এগুলো আবার 4 রকমের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1টাকে বলা হয় লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলস বা ফাস্ট রিসেপ্টরস। এক্সাম্পল নিকোটিনিক রিসেপ্টর, গাবা রিসেপ্টর। টাইপ 2 জি প্রোটিন কাপল রিসেপ্টরস অর স্লো রিসেপ্টরস। তাহলে টাইপ 1টা হচ্ছে ফাস্ট রিসেপ্টরস, এটা হলো স্লো রিসেপ্টরস। এক্সাম্পল মাস্কারিনিক রিসেপ্টর
দেখে মনে হচ্ছে এটা মাসেল কাজ করবে, আর একটা হলো অ্যাড্রেনোসেপ্টরস। টাইপ 3 বা রিসেপ্টর কাইনেস, এক্সাম্পল হলো ইনসুলিন, গ্রোথ ফ্যাক্টর আর সাইটোকাইন রিসেপ্টর। টাইপ 4 আর নিউক্লিয়ার রিসেপ্টরস, এক্সাম্পল হলো স্টেরয়েড রিসেপ্টর। নন ক্লাসিক্যাল রিসেপ্টরস, receptors having no pharmacological or endogenous physiological or endogenous ligand, অর্থাৎ যেগুলোর কোনো ফিজিওলজিক্যাল আর এন্ডোজেনাস লিগ্যান্ড থাকে না তাদেরকে বলা হয় নন ক্লাসিক্যাল রিসেপ্টরস। যেমন এনজাইমাস রিসেপ্টরস, ট্রান্সপোর্ট প্রোটিনাস রিসেপ্টর, ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল, স্ট্রাকচারাল প্রোটিনাস রিসেপ্টর, নিউক্লিক অ্যাসিডাস রিসেপ্টর। তার এনজাইমাস রিসেপ্টরস যেমন ডাইহাইড্রোফোলেট রিডাক্টেস রিসেপ্টর ফর মিথোট্রেক্সেট। তারপরে অ্যাসিটাইল ট্রান্সফারেস রিসেপ্টর ফর অ্যাসিটাইল কোলিন, তাহলে অ্যাসিটাইল ট্রান্সফারেস অ্যাসিটাইল কোলিন। বি ট্রান্সপোর্ট প্রোটিন হ্যাজ রিসেপ্টরস, যেমন এগুলো হচ্ছে চ্যানেলগুলো, যেমন সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইম, রিসেপ্টর ফর ডিজঅক্সিন, হার্টের মেডিসিন মেবি। দেন হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস রিসেপ্টর ফর অমিপ্রাজল গ্যাসের। দেন ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল, যেমন সোডিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেল, পটাশিয়াম আয়ন চ্যানেল। ডি স্ট্রাকচারাল প্রোটিনাস রিসেপ্টরস, মাইক্রোটিবিউলস, টিবিউলিন রিসেপ্টরস ফর চিকেন্স। ই নিউক্লিক অ্যাসিড রিসেপ্টরস, যেমন নিউক্লিক অ্যাসিড রিসেপ্টর ফর থাইরয়েড হরমোনস। লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলস বা আয়োনোট্রপিক রিসেপ্টরস, তাহলে এটা হলো কি লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল বা আয়োনোট্রপিক রিসেপ্টরস। লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলস যেটাকে বলে ফার্স্ট রিসেপ্টর, এক্সাম্পল ছিল নিকোটিনিক অ্যাসিড রিসেপ্টরস, গাবা রিসেপ্টর। তাহলে দিস আর মেমব্রেন প্রোটিনস হুইচ আর রেসপন্সিবল ফর রেগুলেশন অফ দ্য ফ্লো অফ আয়ন অ্যাক্রস দ্য সেল মেমব্রেনস, তাহলে সেল মেমব্রেন দিয়ে আয়নের রেগুলেশনের জন্য দায়ী। দে হ্যাভ এ লিগ্যান্ড বাইন্ডিং সাইট বা লিগ্যান্ড বাইন্ডিং সাইট ইউজুয়ালি ইন দ্য এক্সট্রাসেলুলার ডোমেইন, তাহলে এখানে কি লিগ্যান্ড বাইন্ডিং সাইট থাকবে। দি অ্যাক্টিভিটি অফ দিস চ্যানেল ইজ রেগুলেটেড বাই দ্য বাইন্ডিং অফ এ লিগ্যান্ড টু দ্য চ্যানেল, তাহলে চ্যানেলটাকে লিগ্যান্ডের সাথে বাইন্ড করার মাধ্যমে এটা কাজ করে। রেসপন্স টু দিস রিসেপ্টরস ইজ ভেরি র্যাপিড, তাহলে অনেক দ্রুত হয়। হ্যাভিং ডিউরেশনস অফ এ ফিউ মিলিসেকেন্ডস, তাহলে এটা ফিউ মিলিসেকেন্ডের মধ্যে এটা কাজ করবে। টিপিক্যালি দিস আর রিসেপ্টরস অন হুইচ ফার্স্ট নিউরোট্রান্সমিটার্স অ্যাক্টস, তাহলে অনেক দ্রুত কাজ করবে। এক্সাম্পলস নিকোটিনিক রিসেপ্টর, গাবা রিসেপ্টর। তাহলে এক নম্বরে নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরস, স্টিমুলেশন অফ দিস রিসেপ্টরস রেজাল্টস ইন সোডিয়াম ইনফ্লাক্স, তাহলে সোডিয়ামটা ভিতরে ঢুকবে, সোডিয়াম ইনফ্লাক্স, সোডিয়াম ইনফ্লাক্স। জেনারেশন অফ অ্যান অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে এবং অ্যান্ড অ্যাক্টিভেশন অফ কন্ট্রাকশন ইন স্কেলেটাল মাসেল, এবং স্কেলেটাল মাসেল কন্ট্রাকশন করবে। গাবা রিসেপ্টরস, বেনজোডায়াজেপাইনস, তাহলে এই যে গাবা রিসেপ্টরস, তাহলে বেনজোডায়াজেপাইনস এনহ্যান্স দ্য স্টিমুলেশন অফ দ্য গাবা রিসেপ্টরস বাই গাবা, রেজাল্টিং ইন ইনক্রিজড ক্লোরাইড ইনফ্লাক্স অ্যান্ড হাইপারপোলারাইজেশন অফ দ্য রেসপেক্টিভ সেলস, তাহলে এটা কী করবে ক্লোরাইডটাকে ভিতরে ঢোকাবে, ইনফ্লাক্স করবে এবং হাইপারপোলারাইজেশন হবে সেলের। গ্লুটামেট রিসেপ্টরস অফ NMDA আর হলো AMPA, তাহলে এই ফিগারটা হলো স্ট্রাকচার অফ নিকোটিনিক কোলিক রিসেপ্টরস, এটা হলো এটিপিক্যাল লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল। ইন দ্য সাইড ভিউ লেফটে এটা হলো সাইড ভিউ আর রাইটে হচ্ছে প্লেন ভিউ। দ্য 5 রিসেপ্টরস সাব ইউনিট আলফা 2, দুটা আলফা, তারপর হচ্ছে বিটা, গামা, ডেল্টা, ফর্ম এ সেন্ট্রাল ট্রান্সমেমব্রেন পোর। দিস আর 2 অ্যাসিটাইল কোলিন বাইন্ডিং সাইটস, তাহলে দুইটা অ্যাসিটাইল কোলিন বাইন্ডিং সাইট আছে, এই পাশে একটা এই পাশে একটা, এখানে আলফা বিটা গামা আলফা। ইন দ্য এক্সট্রা সেলুলার পোর্শন অফ দ্য রিসেপ্টরস, তাহলে সেলের এক্সট্রা সেলুলার পোর্শনে থাকবে, এটা সেলের বাইরের দিকে থাকবে। নাও নাইস টু নো ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাসিক্যাল অবলিক ফিজিওলজিক্যাল রিসেপ্টরস। তাহলে ক্লাসিক্যাল বা ফিজিওলজিক্যাল রিসেপ্টর যেগুলো আমরা পড়ছি এর আগে, যেমন 4 ধরনের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এইগুলা। তাহলে টাইপ 1 বা লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেলস, টাইপ 2 জি প্রোটিন কাপল রিসেপ্টরস, টাইপ 3 রিসেপ্টর কাইনেস, টাইপ 4 নিউক্লিয়ার রিসেপ্টরস। টাইপ 1 এটা লোকেশন হলো মেমব্রেনে থাকবে, টাইপ 2 মেমব্রেনে, টাইপ 3 মেমব্রেনে, আর টাইপ 4 হচ্ছে নিউক্লিয়ার রিসেপ্টরস, তার মানে এটা নিউক্লিয়াস থাকবে। ইফেক্টর, তাহলে এটার ইফেক্টর হচ্ছে আয়ন চ্যানেল, টাইপ 1 এর ইফেক্টর হচ্ছে আয়ন চ্যানেল, টাইপ 2 হচ্ছে চ্যানেল অথবা এনজাইম, আর রিসেপ্টর কাইনেস, যেহেতু এটা কাইনেস সুতরাং এটা প্রোটিন কাইনেসটা এখানে ইফেক্টর হিসেবে কাজ করবে।
নিউক্লিয়ার রিসেপ্টর, যেহেতু নিউক্লিয়াস তাহলে এখানে কী থাকে, জিন থাকে, সুতরাং জিন ট্রান্সক্রিপশন। কাপলিং, টাইপ 1 হচ্ছে ডিরেক্ট, টাইপ 2 যেহেতু জি প্রোটিন কাপল রিসেপ্টর, সুতরাং এখানে কাপলিংটা হচ্ছে জি প্রোটিন দিয়ে হবে। টাইপ 3 হলো ডিরেক্ট, টাইপ 4 হলো ভায়া ডিএনএ। রেসপন্ডিং টাইম উইদিন মিলি সেকেন্ডস, টাইপ 1টা হলো উইদিন মিলি সেকেন্ডস, উইদিন সেকেন্ড, উইদিন আওয়ার্স, তাহলে টাইপ 3 এবং টাইপ 4 হলো উইদিন আওয়ার্সে, আর টাইপ 1টা মিলি সেকেন্ড, টাইপ 2টা হচ্ছে উইদিন সেকেন্ডস। স্ট্রাকচার্স, টাইপ 1টা হচ্ছে অলিগোমেরিক, টাইপ 2 মোনোমেরিক হতে পারে, ডাইমেরিক হতে পারে, বা ট্রান্সমেমব্রেন হেলিক্স হতে পারে। টাইপ 3 বা রিসেপ্টর কাইনেস, এটা হলো সিঙ্গেল ট্রান্সমেমব্রেন হেলিক্স। টাইপ 4টা হচ্ছে মোনোমেরিক। এক্সাম্পলস, তাহলে টাইপ 1 এর এক্সাম্পলস টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এক্সাম্পল অলরেডি আমরা পড়ে ফেলছি। তারপর এখানে এক্সট্রা কিছু আছে, যেমন টাইপ 1 এর ক্ষেত্রে আছে হলো 5-HT3 রিসেপ্টরস, টাইপ 2 এর ক্ষেত্রে ডোপামিনার্জিক রিসেপ্টরস, অপিওয়েড রিসেপ্টরস, নিউরোপেপটাইড রিসেপ্টরস, 5-HT3 রিসেপ্টরস, টাইপ 3 এর ক্ষেত্রে সাইটোকাইন রিসেপ্টরস, টাইপ 4 এর ক্ষেত্রে ভিটামিন ডি, রেডিনোয়িক অ্যাসিড, থাইরয়েড হরমোন। নেক্সট কোয়েশ্চেন, জি প্রোটিন কাপল রিসেপ্টরস, জি প্রোটিন কাপল রিসেপ্টরসের ভিতরে তাহলে 2 নম্বর, তাহলে মাস্কারিন রিসেপ্টরস, অ্যাডিনো রিসেপ্টরস, ডোপামিনার্জিক রিসেপ্টরস, অপিওয়েড রিসেপ্টরস, নিউরোপেপটাইড রিসেপ্টরস, 5-HT3 রিসেপ্টরস। Categorize G protein coupled receptors. Classification of G protein coupled receptor on the basis of GTP, GS, GI আর হলো GQ. GSটা হচ্ছে S for stimulatory G protein, GI for inhibitory G protein, GQ stimulatory but not direct stimulatory as GS. Give example of some drugs which mediate drug effect by opening and closing ion channel. তাহলে drug which mediate drug effect by opening and closing ion channel. A. Blocking sodium channels, local anesthetics, blocking potassium ion, blocking calcium ion, opening chloride channel. তাহলে drugs which mediate drug effect by opening and closing ion channel. তাহলে ব্লকিং সোডিয়াম আয়ন চ্যানেল, তাহলে এটা হলো সোডিয়াম আয়ন চ্যানেল, তাহলে এটা কী করবে, ব্লক করে দেবে। তাহলে কোনগুলো আছে, লোকাল অ্যানেস্থেটিক্স, অ্যান্টি এপিলেপটিক ড্রাগস, অ্যান্টিপাইরেটিক ড্রাগস। তাহলে লোকাল অ্যানেস্থেটিকের ভিতরে লিডোকেইন, অ্যান্টি এপিলেপটিক ড্রাগস যেমন ফিনাইটোইন, কার্বামেজাপাইন, অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগস যেমন কুইনিডিন, প্রোকেইনামাইড এক্সেট্রা। 2 হলো ব্লকিং পটাশিয়াম চ্যানেল, যেমন অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগগুলো যেমন অ্যামিওডারন আর হলো সোটালন। তাহলে এখানে অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগস ছিল কুইনিডিন আর হলো প্রোকেনামাইড, আর এখানে হচ্ছে অ্যামিডারন আর হলো সোটালন। ব্লকিং, তাহলে ব্লকিং এটা হলো পটাশিয়াম আয়ন, ব্লকিং সোডিয়াম আয়ন। নাও ব্লকিং ক্যালসিয়াম চ্যানেল, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস যেমন ক্যাপটোপ্রিল আর হলো ভেরাপামিল, ওপেনিং ক্লোরাইড আয়ন চ্যানেল, তাহলে এটা ওপেন করার মাধ্যমে কাজ করবে। যেমন সিডেটিভ অ্যান্ড হিপনোটিক ড্রাগস, সিডেটিভস অর্থাৎ যেগুলো হচ্ছে অজ্ঞান করে বা অবশ করে ফেলে, যেমন বেনজোডায়াজাপাইন অ্যান্ড বারবিচুরেটস। নেক্সট কোশ্চেন, স্পেয়ার রিসেপ্টর। Spare receptors. Definition: spare receptors are receptors that exist in excess of those required to produce a full effect. তাহলে স্পেয়ার রিসেপ্টরগুলো হলো সেই রিসেপ্টর দ্যাট এক্সিস্ট ইন এক্সেস অফ দোজ রিকোয়ার্ড টু প্রডিউস এ ফুল ইফেক্ট, অর্থাৎ যেগুলো একটু বেশি ধরে এক্সেস থাকে। সিনোনিম হলো সারপ্লাস রিসেপ্টর বা রিজার্ভ রিসেপ্টর, অর্থাৎ রিজার্ভ হিসেবে কাজ করে। Salient features of spare receptors. Anatomical and functionally, these receptors are same as physiological or pharmacological receptors. তাহলে anatomical এবং functionally এগুলো হচ্ছে physiological এবং অথবা pharmacological receptors. They do not act normally, এগুলো স্বাভাবিকভাবে কাজ করে না। They come into action when pharmacological receptors are exhausted or blocked, অর্থাৎ যখন ফার্মাকোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল এগুলো ব্লক হয়ে যায় তখনই কেবলমাত্র এই স্পেয়ার রিসেপ্টরটা কাজ করে। Spare receptors. Spare receptors are receptors that exist in excess of those required to produce a full effect. Synonym: surplus receptor বা reserve receptor. Salient features of spare receptors. Anatomical and functionally, these receptors are same as physiological or pharmacological receptors. They do not act normally. তাহলে এটা নর্মালি এটা কাজ করে না। They come into action only when pharmacological receptors are exhausted or blocked, অর্থাৎ যখন ফার্মাকোলজিক্যাল রিসেপ্টরটা এক্সস্ট হয়ে যাবে তখন এটা কাজ করবে। ফাংশনস: স্পেয়ার রিসেপ্টরস ইনক্রিজেস সেন্সিটিভিটি টু দ্য ড্রাগস, তাহলে এটা ড্রাগের সেন্সিটিভিটিটা বাড়াই দিবে। স্পেয়ার রিসেপ্টরস অ্যাম্পলিফাই দ্য সিগন্যাল ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি, তাহলে এটা বৃদ্ধি করবে কি, অ্যাম্পলিফাই, অর্থাৎ বহুগুণে বৃদ্ধি করে
হলো সিগন্যাল ডিউরেশন অর্থাৎ সময় এবং ইন্টেন্সিটি এবং তীব্রতা। এক্সাম্পলস অফ স্পেয়ার রিসেপ্টরস, তাহলে স্পেয়ার রিসেপ্টরস এক্সাম্পল হলো, যেমন 1 নম্বর হলো স্পেয়ার রিসেপ্টরস আর এক্সিবিটেড বাই রিসেপ্টরস দ্যাট রেসপন্ড টু হরমোনস, নিউরোট্রান্সমিটার্স অ্যান্ড পেপটাইডস। তাহলে স্পেয়ার রিসেপ্টরসগুলো সেই সব রিসেপ্টর দ্বারা এটা এক্সিবিটেড হবে যেগুলো হরমোন, নিউরোট্রান্সমিটার এবং পেপটাইডে রেসপন্ড করে। 99% অফ দ্য ইনসুলিন রিসেপ্টরস আর স্পেয়ার, তাহলে ইনসুলিন রিসেপ্টরসের 99%ই হচ্ছে স্পেয়ার। দিস কনস্টিটিউটস অ্যান ইমেন্স ফাংশনাল রিজার্ভ দ্যাট ইনশিওরস adequate amounts of glucose enter the cell. In human heart, 5 to 10% of the total beta adrenal receptors are spare. As a result, little functional reserve exists in the failing heart. Most receptors must be occupied to obtain maximum contractility. Write down about receptor coagulation. Receptor regulation. Receptor regulations. Receptor number is regulated by 2 ways. একটা হলো receptor down regulation, receptor up regulation. A down regulation by adaptation অথবা refractoriness অথবা desensitization. Prolonged high concentration of the agonist causes a reduction in the number of receptors available for activation. তাহলে prolonged high concentration of a agonist, তাহলে অ্যাগোনিস্টগুলো কি করবে, এই রিসেপ্টরগুলা নাম্বারটাকে কি করবে, কমাই ফেলবে। তাহলে 5টা রিসেপ্টর আছে, এটার সংখ্যাটাকে কমাই ফেলবে, 3টা দিবে, তাহলে এটা করবে কি, অ্যাগোনিস্ট। তাহলে ডাউন রেগুলেশনে কাজ করে হলে অ্যাগোনিস্ট। দিস ইজ কল্ড রিসেপ্টর ডাউন রেগুলেশন। দি ভ্যানিশিং রিসেপ্টরস আর টেকেন ইনটু দ্য সেল বাই অ্যান্ডোসাইটোসিস, তাহলে এইগুলা কি করবে, সেলটা অ্যান্ডোসাইটোসিসের মাধ্যমে ভিতরে নিয়ে নেবে। এক্সাম্পল, রিপিটেড ইউজ অফ বিটা অ্যাগোনিস্ট bronchodilator for the treatment of asthma results in down regulation or desensitization of beta adrenal receptor, অর্থাৎ বিটা অ্যাগোনিস্ট ব্রঙ্কোডাইলেটর, তাহলে অ্যাজমার জন্য যে বিটা অ্যাগোনিস্ট ব্রঙ্কোডাইলেটর এটা যদি বারবার নেওয়া হয় তাহলে এটা হচ্ছে ডাউন রেগুলেশন করবে। তাহলে মেকানিজম অফ ডাউন রেগুলেশন কীভাবে করবে, ডিক্রিজড সিনথেসিস অ্যান্ড ইনক্রিজড ডিস্ট্রাকশন অফ দ্য রিসেপ্টর, তাহলে রিসেপ্টরটা একটা হলো সিনথেসিস, তৈরি হওয়াটা এটা বন্ধ করবে, তাহলে তৈরি হতেই দিবে না। একটা হলো এদেরকে ডিস্ট্রাকশন করবে, ধ্বংস করে ফেলবে। 2 নম্বর, ইন্টারনালাইজেশন অফ দ্য রিসেপ্টরস, রিসেপ্টরটা ভিতরে নিয়ে নেবে। বি রিসেপ্টর আপ রেগুলেশন, তাহলে চেঞ্জেস ইন receptor occupancy and affinity and prolonged exposure of receptor with the antagonist leads to an increase in the sensitivity and the number of receptor. This is called receptor up regulation. তাহলে changes in receptor occupancy, তাহলে রিসেপ্টর দখল করা, এবং affinity and prolonged exposure of receptor, তাহলে অনেক দীর্ঘক্ষণ যদি এক্সপোজারে থাকে, উইথ দ্য অ্যান্টাগনিস্টের সাথে যদি প্রলং এক্সপোজারে থাকে, এটা হলো অ্যান্টাগনিস্টের মাধ্যমে কাজ করবে। লিডস টু ইনক্রিজ ইন দ্য সেন্সিটিভিটি নাম্বার অফ রিসেপ্টর, তাহলে রিসেপ্টরে সেন্সিটিভিটি বাড়াই দিবে, প্লাস হচ্ছে এটার হলো নাম্বারটাও অনেক বাড়াই দিবে। এটাকে বলা হয় রিসেপ্টর আপ রেগুলেশন। এক্সাম্পল, দি ওকেশনাল exacerbation of ischemic heart disease বা ISD on sudden withdrawal of a beta blocker is due to up regulation. তাহলে occasional exacerbation of ischemic heart disease on sudden withdrawal, তাহলে বিটা ব্লকার যদি সাডেন উইথড্রল করা হয় তখন occasional exacerbation of ischemic heart disease হতে পারে। যেমন prolong blocking of beta receptor by beta blocker drug, তাহলে বিটা ব্লকার ড্রাগ দিয়ে যদি বিটা রিসেপ্টরের প্রলং যদি ব্লকিং হয় তাহলে রিসেপ্টর আপ রেগুলেশন হবে এবং সেন্সিটাইজেশন হবে। ওয়ান উইথড্রওয়াল অ্যান্ড অ্যাভাব নর্মাল নাম্বার অফ রিসেপ্টর সাডেনলি বিকাম অ্যাক্সেসিবল, তাহলে অনেকগুলো রিসেপ্টর অ্যাক্সেসিবল হবে টু দ্য নর্মাল নিউরোট্রান্সমিটার, যেমন নর অ্যাড্রেনালিন অ্যান্ড অ্যাড্রেনালিন। দেন exacerbation of ischemic heart disease, so beta blocker drugs should not be suddenly stopped, তাহলে বিটা ব্লকারগুলো হঠাৎ করেই স্টপ করা যাবে না। দেয়ার ডোজ শুড বি গ্র্যাজুয়ালি টেপার্ড অ্যান্ড দেন স্টপ ইফ নিডেড, তাহলে ধীরে ধীরে কমাতে হবে এবং দরকার হলে
পরে এটা থামাতে হবে। দেন মেকানিজম অফ আপ রেগুলেশন, তাহলে ইনক্রিজড ফরমেশন অফ রিসেপ্টর, তাহলে রিসেপ্টর এটা ফরমেশন তৈরি হয়, এটা অনেক বাড়াই দিবে। অ্যান্ড ডিক্রিজ দ্য ডিগ্রেডেশন অফ রিসেপ্টর, এবং রিসেপ্টর ধ্বংস এটা কমাই দিবে। দেন অ্যাকসেন্টুয়েশন অফ সিগন্যাল অ্যাম্পলিফিকেশন বাই ট্রান্সডিউসার, তাহলে সিগন্যাল ট্রান্সডিউসারের মাধ্যমে সিগন্যালটা অ্যাম্পলিফাই হবে। দেন ইনক্রিজ সেন্সিটাইজেশন অফ দ্য রিসেপ্টর টু অ্যাগোনিস্ট, তাহলে রিসেপ্টরের প্রতি অ্যাগোনিস্টের রিসেপ্টরের সাথে অ্যাগোনিস্টের যে সেন্সিটাইজেশন এটা বাড়াবে। এর ফলে ডেভেলপমেন্ট অফ উইথড্রল সিনড্রোম, যার ফলে উইথড্রল সিনড্রোম এটা ডেভেলপ করবে। নাও কম্পেয়ার বিটুইন রিসেপ্টর আপ রেগুলেশন অ্যান্ড receptor up regulation cause occurs due to prolonged exposure of receptor with the antagonist, তাহলে কি কারণে ঘটবে? রিসেপ্টর উইথ প্রলং এক্সপোজার অফ রিসেপ্টর উইথ দ্য অ্যান্টাগনিস্ট, তাহলে অ্যান্টাগনিস্টের সাথে দীর্ঘ সময় এক্সপোজারে থাকার কারণে ঘটবে। আর এটা ঘটবে অকার্স ডিউ টু প্রলং এক্সপোজার অফ রিসেপ্টর উইথ দ্য অ্যাগনিস্ট, তাহলে অ্যাগনিস্টের সাথে প্রলং এক্সপোজারে থাকার কারণে ঘটবে। নাও রেজাল্ট, নাম্বার অফ রিসেপ্টরস ইজ ইনক্রিজ, তাহলে এখানে রিসেপ্টরের সংখ্যাটা বাড়বে, আর নাম্বার অফ রিসেপ্টরস ইজ ডিক্রিজ, তাহলে এখানে কমবে। মেকানিজম, তাহলে মেকানিজম অলরেডি আমরা দুইটাও করছি, এক্সাম্পল দুইটাও অলরেডি আমরা করে ফেলছি। consequences of molecular consequences of drug receptor interaction, এক নম্বর 4টা কনসিকুয়েন্সেস আছে। একটা হলো পোস্ট রিসেপ্টর, তাহলে মলিকুলার কনসিকুয়েন্সেস অফ ড্রাগ রিসেপ্টর ইন্টারাকশন, তাহলে ড্রাগের সাথে এখানে ড্রাগ, এখানে হলো রিসেপ্টর, এর যে ইন্টারাকশন, তাহলে এটা কনসিকুয়েন্স কি? একটা হলো পোস্ট রিসেপ্টর ইভেন্টস অফ আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর, তাহলে ওপেনিং অফ আয়ন চ্যানেল, ক্লোজিং অফ আয়ন চ্যানেল, তাহলে আয়ন চ্যানেল এটা ওপেন হতে পারে অথবা আয়ন চ্যানেলটা ক্লোজ হতে পারে। দেন পোস্ট রিসেপ্টর ইভেন্টস অফ জি প্রোটিন কাপল রিসেপ্টর, তাহলে 4টা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এক্ষেত্রে আলাদা আলাদাভাবে বর্ণনা করা হচ্ছে। ফরমেশন অফ সেকেন্ড মেসেঞ্জার, তাহলে একটা সেকেন্ড মেসেঞ্জার এটা তৈরি হতে পারে অথবা ইনহিবিশন হতে পারে, ইনহিবিশন অফ সেকেন্ড মেসেঞ্জার। তো ক্যালসিয়াম আয়ন রিলিজ হতে পারে, আর মে ওপেন অর ক্লোজ রিসেপ্টর অপারেটেড আয়ন চ্যানেল, তাহলে রিসেপ্টর অপারেটেড আয়ন চ্যানেল এটা ওপেনও হতে পারে অথবা ক্লোজও হতে পারে। দেন পোস্ট রিসেপ্টর ইভেন্টস অফ টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, তাহলে কাইনেজ রিসেপ্টরগুলো, তাহলে ফসফোরাইলেশন অফ প্রোটিনস, তাহলে প্রোটিনের কী হবে? ফসফোরাইলেশন অফ প্রোটিন। 4 নম্বর হলো পোস্ট রিসেপ্টর ইভেন্টস অফ ডিএনএ কাপল রিসেপ্টরস, তাহলে এখানে কি হবে? জিন ট্রান্সক্রিপশন হবে, নেক্সট হলো লিগ্যান্ড কাকে বলা হয়? দে আর কেমিক্যাল সাবস্টেন্সেস হুইচ ক্যান কম্বাইন উইথ রিসেপ্টরস, তাহলে এইগুলো হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো রিসেপ্টরের সাথে কম্বাইন করতে পারে। এন্ডোজেনাস লিগ্যান্ডস আর নিউরোট্রান্সমিটার্স, হরমোন, অটাকয়েডস। আর এক্সোজেনাস লিগ্যান্ডের মধ্যে আছে হচ্ছে ড্রাগ মলিকিউলস। ফার্স্ট মেসেঞ্জার্স, দি এক্সট্রাসেলুলার লিগ্যান্ডস, তাহলে সেলের বাইরে যে লিগ্যান্ডগুলো আছে আর কল ফার্স্ট মেসেঞ্জার, যেমন হরমোন, নিউরোট্রান্সমিটার্স, ড্রাগ molecules are example of first messenger. Now second messengers, the intracellular mediators which are produced as a result of binding of the first messengers with the receptors are called second messengers, তাহলে the intracellular mediators, তাহলে এটা হলো intracellular, তাহলে সেলের ভিতরে যে mediatorsগুলো which are produced as a result of binding